ধন্যবাদ। মাসুদ কামাল, আপনার কাছে আসে, আপনি দীর্ঘ সাংবাদিকতার জীবনে তাকে কাছে থেকে দেখেছেন এবং তার আচরণ সাংবাদিকদের প্রতি সেটাও দেখেছেন, সংবাদ মাধ্যমের প্রতি। তিনি আপাদমস্তক গণতান্ত্রিক একজন মানুষ ছিলেন এবং দুটি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তার দল ছিল প্রেসিডেন্সিয়াল ফর্মে পক্ষে, কিন্তু তিনি সবার ভালো এবং গণতন্ত্রের মঙ্গল বিবেচনা করে তিনি কিন্তু সংসদীয় ফর্মে নিয়ে গেলেন দেশকে, এটি একটি। এবং আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন চূড়ান্ত আন্দোলন, তিনি কিন্তু এই দাবিটি মেনে নিলেন এবং তারপরে তিনি একটা নির্বাচনের মধ্যে দিয়ে কনস্টিটিউশনারি তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়মটি সেটি প্রতিষ্ঠিত করলেন। তো গণতন্ত্রের প্রতি তার এত আগ্রহ ছিল, বাক স্বাধীনতার প্রতি আগ্রহ ছিল, মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য তিনি সাইফুর রহমানকে দীর্ঘ মেয়াদে তিনি অর্থমন্ত্রী হিসেবে রেখেছিলেন। আমরা ধরেই নিতাম যে বিএনপির প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ফিক্স আছে। আপনি একটু বলবেন যে যেটা আসিফ সাহান একটু আগে বলেছেন, যে তার মধ্যে নারী শিক্ষার প্রতি এক ধরনের তীব্র আগ্রহ ছিল, মানুষের কথা শোনার প্রতি আগ্রহ ছিল, পপুলার ডিমান্ড তিনি বিবেচনা করতেন। আপনি একটু বলবেন যে সাংবাদিক হিসেবে আপনি এই জিনিসগুলি কিভাবে দেখেছেন ওই সময়, বা কোনো স্মৃতি যদি থাকে বা কোনো তাকে নিয়ে কোনো আলোচনা যদি থাকে সেই সময়। না, আমি হয় কি, মানুষ তার ফেরেশতাও না, ইবলিসও না। একদম মানে শতভাগ মন্দও কেউ হতে পারে না, শতভাগ ভালোও কেউ হতে পারে না। তো ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে এবং ওনাকে আমি প্রধানত বলবো উনি স্বল্পভাষী ছিলেন। এটা হলো ওনার একটা বড় গুণ। উনি অনেক কিছু বুঝতেন না হয়তো বা, কিন্তু ওনার আশেপাশের লোকজন বুঝতেন, যারা বুঝতেন তাদেরটা উনি নিতেন। তাহলে কি হলো, 6 জন লোক ছিল, উনি হয়তো মনে করেন 5% বুঝেন, আর 95% বাদ বাকিরা উনি সবগুলি নিতেন। তাহলে কি হলো, উনি 100% হয়ে গেলেন। ইজি। কিন্তু উনি যেমন শেখ হাসিনার সব জানতার একটা তার ভান ছিল, তো ওনার এই ভানটা ছিল না, এটা আমি দেখেছি। এবং আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। আমি একবার ওনার একটা খুব বড় ইন্টারভিউ করেছিলাম, তখন আমি জনকণ্ঠে চাকরি করতাম। জনকণ্ঠ তখন আওয়ামী পন্থী একটা পত্রিকা হিসেবে পরিচিত ছিল। উনি তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, মানে এটা দ্যাট ওয়াজ আই থিঙ্ক 98-এ কথা বলতেছি আমি, 98-এ। তো আমরা জনকণ্ঠ থেকে একটা টিম গিয়েছিলাম 4 জনের মতো, আমরা ওখানে ওনার ইন্টারভিউ নিয়েছিলাম। ইন্টারভিউ নিয়ে অনেক নাটক হয়েছিল। নাটকটা এরকম, উনি ইন্টারভিউ দেবেন না, জনকণ্ঠকে তো দেবেনই না, ঠিক আছে অনেক বলা দিতে পারি, লিখিত ইন্টারভিউ দিতে হবে, লিখিতভাবে প্রশ্ন পাঠাতে হবে। তো আমরা লিখিতভাবে প্রশ্ন পাঠালাম, পাঠানোর পর ডাকা হওয়ার পর ওনারা একটা লিখিত জবাব আমাদেরকে ধরাই দিলেন। ওনার তখন ওই আপনার বেলি রোডে ওনার বিরোধী দলের নেত্রীর অফিস ছিল, ওখানে বসতেন, বাসভবন ছিল, ওখানে বসতেন। নজরুল ইসলাম খান সাহেব ছিলেন, প্রিন্স ভাই ছিলেন, এরা সবাই ছিলেন, অনেক লোক, হারিস চৌধুরী ছিলেন, সবাই। আমরা গিয়েছিলাম 4 জন, আমার মনে আছে, খালিউল আনোয়ার, আমি, মোয়াজ্জেম হোসেন এখন যে বিবৃতিতে আছে, আর শাহিদুল ইসলাম চৌধুরী। তো ওখানে যাওয়ার পর আমাদের হাতে এরকম একটা কাগজ ধরাই দেওয়া হলো যে এটা হলো উত্তর। তখন আমি বললাম যদি কাগজই নিতে হয় তাহলে আমাদের এখানে আসতে হবে কেন? তখন ওনারা বলে ঠিক আছে ছবি টিপু ওঠানোর জন্য, ইন্টারভিউ নিচ্ছেন আপনারা, এরকম একটা ছবি দেন, ছবি নিলেন আপনারা। তো তাহলে আমাদের কি কাজ, যে তুমি বসে বসে ইন্টারভিউটা পড়ো, প্রশ্নগুলি পড়ো, আর উত্তরটা দেখে দেখে বলবেন। তো এটা একটা প্রশ্ন বোধহয় আমরা পড়েছিলাম, যতদূর মনে পড়ে আমি পড়েছিলাম। তো উনি উত্তরটা পড়তে যেয়ে উনি খুব বিরক্ত হচ্ছিলেন, যে তো আমি বললাম কি ওটা রেখে আপনি বলতে পারবেন না? উনি বলার সঙ্গে সঙ্গে ওটা উল্টে রেখে দিলেন। রেখে দিয়ে আমার স্পষ্ট মনে আছে আমরা প্রায় 2 ঘন্টা ইন্টারভিউ করেছিলাম, একটা প্রশ্নের উত্তরও উনি দেখে দেননি। একটা প্রশ্ন, আমাদের অনেক ফিগার ছিল, অনেক ডাটা ছিল, উনি ওটা দেখেনই নাই। এবং শেষ পর্যায়ে আমি বলেই ফেললাম যে আপনি তো ভালো বলতে পারেন, তাহলে বলেন না কেন, আমাদের কথা বলেন না। উনি বললেন আপনারা আমাদের কাছে আসেন না, তাই বলি না। এখন আমি এখানে কিন্তু দুটো জিনিস বলতেছি। 1 নম্বর হলো উনি তখন মাত্র একটা টার্ম গভর্নমেন্টে ছিলেন। একটা টার্ম গভর্নমেন্টে থাকার পর উনি যেভাবে আমাদেরকে হ্যান্ডেল করেছেন, আমরা কিন্তু 5 জন সাংবাদিক গেছিলাম, এর মধ্যে মোটামুটি 2-1 জনকে বেয়াদব হিসেবে লোকে চিনত। তো এইগুলিকে উনি হ্যান্ডেল করেছেন একা এবং মানে অসাধারণভাবে। আমরা শেষ পর্যন্ত ওই ইন্টারভিউটা আমাদের সাধারণত 1 পৃষ্ঠা ছাপতাম, আমরা 2 পৃষ্ঠা চেপেছিলাম।
এবং ওখানে আমি লিখে দিয়েছিলাম যে লিখিত প্রশ্ন ছিল, লিখিত প্রশ্নের উত্তর এগুলি ছিল, আর উনি মুখে কি বলেছেন সেটা এগুলো। আমরা এভাবে ছেপেছিলাম এটা। তো ওনাকে আমি এভাবে চিনতাম যে উনি কিন্তু অসম্ভব মেধাবী একজন ভদ্র মহিলা ছিলেন। অনেকে ওনার লেখাপড়া নিয়ে কথা বলতো, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতো, অনেক কিছু বলতো। তো ওনার জন্মদিন নিয়ে বিতর্ক আছে, অনেক কিছু বলতো। এগুলো ওই যে বললাম না, মানুষ তো কিছু কিছু সীমাবদ্ধতা সবারই থাকে। বাট আমার কাছে মনে হয়েছে উনি দেশটা যখন চালাইতেন ভালো চালাইছেন। আমার ধারণা ভালো মন্দ মিলেই মানুষ ভালোর দিকেই বেশি ছিল, আমার ধারণা এটা। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করতাম। আর একটা ঘটনা বলে শেষ করি, আমি মানে এত তাত্ত্বিক আলোচনা যাই না, আমি ব্যক্তিগত প্রসঙ্গগুলিতে আসি আর কি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি মাঝে মাঝে বাইরে যাইতাম, তখন কিন্তু উনি আন্দোলন করতেন। এটা আপনি বলতেছেন আমি 1984-85 কথা বলতেছি। তখন কিন্তু উনি মাঠে রাজনীতি করতেন। আমার স্পষ্ট মনে আছে অনেক দিন রাজপথে উনি যে গরমের মধ্যে পেপার বিছিয়ে বসে আছেন এসব বিরুদ্ধে আন্দোলনের সময়। তো আমরা থাকতাম, আমরা তো তখন স্টুডেন্ট, তখন তো ওই যে একসঙ্গে সব দল মিলে আন্দোলন করতো। তো আমরা ওখানে থাকতাম, স্টুডেন্টরা আসতাম যাইতাম থাকতাম। তো বাড়িতে গিয়েছে, আমার মা বিএনপি করতেন, আমার মাই, আমার ফ্যামিলির মধ্যে আমার মা মানে বিএনপি করতেন। হ্যাঁ, আমার মা বিএনপি করতেন, আর আমার ফ্যামিলির মধ্যে আর কোনো রাজনীতি নেই। আমি ইউনিভার্সিটি থাকা কিন্তু বামপন্থী রাজনীতি করতাম। তো আমি যখন গেলাম তো আমি বললাম যে আম্মা আপনি বিএনপি করেন কেন? কেন? কারণ আমি তো মনে করেন বামপন্থী, তখন তো নতুন বামপন্থী, তর্ক করার একটা আগ্রহ মায়ের সঙ্গে। হ্যাঁ, আম্মা আসতে গিয়ে বলতেছে তুই দেখছস কত সুন্দরী একটা মানুষ, হ্যাঁ, কিন্তু কত চুপচাপ থাকে, হ্যাঁ, কথা বলে কম, কিন্তু যেটা বলে সেটা ভালো বলে। আমি বলতে চাচ্ছি সারা দেশের মানুষের কাছে কিন্তু ওনার সৌন্দর্যও কিন্তু একটা অত্যন্ত বড় একটা ছিল, ফ্যাক্টর ছিল। মানে এটাও তো অনেকে বলবেন যে এটা কেন, মেয়েরাও যে একটা মেয়ের সৌন্দর্যের প্রশংসা করে এটা কিন্তু খুব কম দেখা যায়। আমার মাকে আমি করতে দেখেছি। তো আমি বলছি যে উনি একটা মানুষ তো বিভিন্ন কারণে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, বিভিন্ন কারণ। কিন্তু উনি কম কথা বলেন, এটা কারণ মা তখন হাসিনাকে দেখতেন বেশি কথা বলেন, উনি কম কথা বলেন, ওনার কাছে এটা ভালো লাগছে। তো আমি বলতে চাচ্ছি একজন মানুষ দেখেন, মৃত্যু এমন কোনো ঘটনা না যে ঘটনার মাধ্যমে একজন ইবলিস ফেরেশতা হয়ে যায়, হয় না। কিন্তু সে যা ছিল সে তাই থাকে। তো একটা মানুষও মানুষই থাকে। আমরা করি কি, যখন কারোর মৃত্যু হয় তখন তাকে নিয়ে যখন আলোচনা করি তখন তাকে ফেরেশতা বানায় ফেলাই। ফেরেশতা না, কেউ ফেরেশতা না। উনি মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, মন্দ মানুষ ছিলেন, সফল মানুষ ছিলেন, লজিক্যাল মানুষ ছিলেন। মানুষের আগে আপনি অনেক অ্যাডজেক্টিভ যোগ করতে পারেন। কিন্তু আমাদের এখানে হয় কি, যদি পছন্দ না হয় তখন তাকে একদম নামাই দেই, আর যখন পছন্দ হয় তখন তাকে এমন জায়গায় উঠাই যে আর নিজেই দেখতে পাই না যে কোথায় তুললাম। এগুলোর দরকার নাই। শি ওয়াজ এ নাইস লেডি আমার বিবেচনায়। পরিমিতি বোধ, ওনার কথা বলার মধ্যে যে পরিমিতি বোধটা আমার কাছে খুবই পছন্দ হতো। এবং সবচেয়ে বড় কথা হলো যে মানে যেটা নাকি আমরা সবসময় কম্পেয়ার করি, আরেক নেত্রী, এই নেত্রী, ওই নেত্রী। তো কম্পেয়ার করতে গেলে মানে কম্পেয়ারই করতে পারতাম না যে উনি কী ভাষায় বলে আর ইনি কী ভাষায় বলে, মানে কম্পেয়ারও করা যায় না, এরকম অবস্থা উনি ছিলেন। ভালো। আর যেটা বলে আমি শেষ করবো আর কি, যে আমি খুব হতাশ হয়েছি আজকে যে ওনার এই মৃত্যুটা নিয়ে নানা ধরনের কথাবার্তা বলতেছে। আমার কাছে এত খারাপ লাগছে, বিশ্বাস করেন। একটা মানুষের মৃত্যু নিয়ে এরকম আলোচনা হওয়াটা, আমি একটু আগে এসে ওনার সঙ্গে আলাপ করছিলাম, এটা বোধহয় কেবল এই জাতির পক্ষে সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব না। মানে এরকম হয় কখনো, আগেই মরে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, রাজনীতি হয়েছে, ভাই এগুলো তো কোনো কথার কথা না, এটা তো হতে পারে না। একটা মানুষের মতো যে কোনো সময় হতে পারে। আমি যদি আর আমাকে 1 মিনিট সময় দেন আমি বলি, তাহলে আরেকটা কথা আরেকবার এসে বলেন। আচ্ছা, বলুন। মনে রাখেন আমরা এখানে 2 জন ডাক্তার আছি এবং আমরা নিশ্চিতভাবে জানি যে কোনো মৃত মানুষকে আইসিইউতে বাঁচিয়ে রাখা যায় না। এগুলি সব এই জায়গায় এসে একটু ভারতীয় সিনেমার নিন্দা করতে হয়। কিছু দক্ষিণের সিনেমা আছে সেইখানে এগুলি বানানো হয়েছে এবং সেইগুলি আমাদের দেশের লোকজন বিশ্বাস করতে শুরু করেছে এবং তারা মনে করেন যে যন্ত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। সেটি একেবারেই ঠিক নয়। এখানে 2 জন ডাক্তার আমরা আছি, এটা আমরা বলতে পারি। জাহিদ, আপনার কাছে আসতে চাই। এই যে একটি বিষয় মাসুদ কামাল আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে কিছু মানুষ এরপরও থেকে যান যারা কখনোই ঠিক মেনে নিতে চান না কারো মহত্বকে কিংবা কারো অর্জনকে। কোথাও না কোথাও ঠিকই তারা খুঁজে বের করবেন। যেমন এই সমালোচনাটি যে তিনি আসলে অনেক আগেই গত হয়েছিলেন,
তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল রাজনৈতিক প্রয়োজনে। এটা তো একেবারেই মিথ্যা, আমি এবং আপনি জানি। কিন্তু এর বাইরে একটি বড় বিষয় আমরা লক্ষ্য করেছি, যারা তার রাজনীতিতে তার অনুসারী ছিলেন না, যারা হয়তো বিরোধিতাও করেছেন, কিছু কিছু জায়গাতে তারা সকলেই একমত, এবং কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি তারা শুধু একমতই না, তারা মুক্ত কণ্ঠে বলেছেন যে তাকে তারা রেসপেক্ট করেছেন, বিরোধী হিসেবে রেসপেক্ট করেছেন, প্রতিপক্ষ হিসেবে রেসপেক্ট করেছেন। আপনি একটু বলেন যে এই রেসপেক্টটি তিনি কিভাবে অর্জন করলেন? তার দলের সকলে কিন্তু আসলে তার মাপের কিংবা তার সঙ্গে যে সহযোগিতা করেছেন ব্যাপারটি তাও নয়। আমরা দেখেছি তার সাধারণ সম্পাদক হাসপাতালে ভর্তি হয়ে গিয়ে তারপরে অন্যদিকে চলে গিয়েছেন। আমরা সংস্কারের সময় আবারও দেখেছি তার আরও একজন সাধারণ সম্পাদক তাকে বাদ দিয়ে দেওয়ার যে রাজনীতি, তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। তার মানে দলের মধ্যে প্রবল বিরোধী ব্যক্তিরাও অনেক উচ্চ পদে ছিলেন। তিনি সব কিছুকে ম্যানেজ করেছেন এবং দলটিকে একত্রিত রেখেছেন, এবং শুধু তাই নয়, তিনি বিরোধী হিসেবে সবচেয়ে উত্তম বিরোধী, এবং সরকার হিসেবে তিনি একজন সহনশীল সরকার। এটি তিনি করতে পেরেছিলেন। এটা কিভাবে? নিশ্চয়ই খুবই অসাধারণভাবে বললেন। আজই অন্য একটা শোতে আমি আপনার সাথে ছিলাম, আপনার একটা কথা আমার খুব মনে ধরেছে। মানে আমি জানি না এর মধ্যে কথাটা আপনি বলে ফেলেছেন কিনা, আমি তো দেরিতে জয়েন করলাম, যে উনি একজন অসাধারণ প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী ছিলেন। এমন একজন প্রতিদ্বন্দ্বী যার সাথে আসলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু কোনো বাজে কিছু হবে না, আপনি বাজে কথা শুনবেন না, আপনি ক্রুদ্ধ কিছু শুনবেন না, আপনি নোংরা ভাষা শুনবেন না। এই যে মনিরা বলছিলেন, আমি কিন্তু একটা ক্লিপ পেলাম, শুধু অসুস্থতা নিয়ে শেখ হাসিনা ওনাকে যেসব কথাবার্তা বলেছে, এটা নিয়ে একটা ক্লিপ বানিয়ে ফেসবুকে অনেকে দিয়ে দিয়েছেন। আরও তো এন্টার ইস্যু আছে, আমি ওইদিকে যাচ্ছি না, ওনাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে। এবং ঘটনাচক্রে উনিও একজন নারী, একজন নারীকে আরেকজন নারী হয়ে উনি সম্মান করছেন, কিন্তু অসুস্থতা নিয়ে উনি যেসব কথাবার্তা বলেছেন, সেই জায়গায় তিনি যে অসাধারণ মানসিকতা দেখেছেন। এখন আমি একটা অর্জনের কথা যদি বলে, আমি জানি না, এটা দেখলাম এনসিপির কেউ কেউ বাংলাদেশের পত্রিকায় এই নিউজ আসা নিয়ে খুবই রিয়্যাক্ট করেছেন, কিন্তু আমি একটু বলতে চাই। শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছেন, দ্যাটস ইন্টারেস্টিং, আমি পড়তে চাই একটা বাক্য। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। উনি হয়তো ওনার সময়টাকে বাদ দিয়ে কথা বলতে চাই, কিন্তু এই বাক্যের মধ্যে ওনার সময় সহ উনি কিভাবে গণতন্ত্র উদ্ধারে উনি কাজ করেছেন সেটা আছে। সজীব ওয়াজেদ জয় বিরাজনীতিকরণের প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন এরকম দিয়ে কথাবার্তা বলছেন। তার মানে যে কথাটা বলতে যাচ্ছিলাম, উনি চলে যাবার পর এমনকি তাকে সবচেয়ে ভয়ঙ্কর টর্চার করা, ইনফ্যাক্ট আমাদের এটার জন্য তাদের বিচারও হতে হবে, কিন্তু তারাও এই ধরনের স্টেটমেন্ট দিতে এক অর্থে বাধ্য হয়েছেন আমার কাছে মনে হয়। আজকে এমন একটা জায়গায় স্টেটমেন্ট আপনাকে দিতে হতো, অ্যান্ড ইউ হ্যাভ টু রেকগনাইজ, মানে ওনাদেরকে এই রেকগনিশনটা দিতে হয়েছে। তাহলে কিভাবে পারলেন? আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে, আমি মনে করি এটা আসলে শেখার আছে ভবিষ্যতের, এবং এই কথাটা ওনার অসুস্থ হওয়ার পর থেকে বলছি। ইভেন আমি এই কথাটা তারেক রহমান সম্পর্কেও বলি, এটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে ভাষা, যে পলিটিক্যাল রেটরিক তারা যেভাবে ব্যবহার করে, এটা এই মুহূর্তে পৃথিবী যে ধরনের রাজনীতি নিচ্ছে বা খায়, আমরা কথ্য ভাষায় যদি বলি, তার একেবারে উল্টো, একেবারে উল্টো। মানে 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি যদি কিছু ক্রুদ্ধ প্রতিক্রিয়া শেখ হাসিনার পক্ষে দেখাতেন, মানুষ খুশিই হতো, খুশিই হতো, এবং কোনো রকমভাবে এটাকে কোনো ইললেজিটিমেট কিছু মনে করতো না, বা পরবর্তীতে উনি কখনো করেন নাই। আবারও বলছি, আমি যে পাল্টা বলে আমি তোমাকে শেষ করে ফেলবো, ছিঁড়ে খুঁড়ে ফেলবো, এই যে একটা পাল্টা ভাষা, এটার কিন্তু একটা বাজার মূল্য আছে এই মুহূর্তে পৃথিবীতে, সারা পৃথিবীতে আছে। সেই জায়গায় তিনি ছিলেন না। আমি মনে করি উনি আসলে অ্যাকোমোডেট করতে পেরেছেন ওই কারণে। আর একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে আপনি কত বুদ্ধিমান, কত জ্ঞানী, তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আপনি যখন সরকার চালান, দিনের শেষে আসলে আপনি কি করেন? আপনি কিছু মানুষ সিলেক্ট করেন। আপনি যখন দল চালান, কম বেশি একই ব্যাপার, আপনি কিছু মানুষ সিলেক্ট করে তাকে তার জায়গা মতো বসিয়ে দেন। একটা আলাপ আছে আমেরিকা সম্পর্কে, আকবর আলী খান তার পরার্থপরতার অটির বইতে এটা লিখেছেন, যে জন এফ কেনেডি সম্ভবত আমেরিকার সবচেয়ে ইন্টেলেকচুয়াল সাউন্ড প্রেসিডেন্টদের একজন, কিন্তু উনি করতেন কি, উনি সব কিছু নিজে করতে চেষ্টা করতে গিয়ে উনি আসলে কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারতেন না, তার প্রশাসন খুবই স্লো হয়ে গিয়েছিল। অন দ্য আদার হ্যান্ড, রোনাল্ড রেগান অভিনেতা ছিলেন, খুব বেশি যে সব কিছু নিয়ে বুঝতেন, জানতেন না তো বুঝতেন, কিন্তু উনি আমার হাতে কিছু রাখতে চাইতেন না। উনি যোগ্য লোক খুঁজে বের করেছেন, তাদের হাতে সব কিছু ডেলিগেট করেছেন। বেগম খালেদা জিয়া আসলে এই কাজটা করেছেন, এবং আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি, এটা যেহেতু অন রেকর্ড বলেছেন, এটা ওনাকে বুঝতে সাহায্য করবে। 2001-06 সালের সময় বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তার দল,
কিন্তু একটা ব্যাংকেরও লাইসেন্স দেওয়া হয়নি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, একদিন একটা প্রোগ্রামে যেতে পাবলিকলি বলেছেন, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি এটা কোট করতে পারি, বেগম খালেদা জিয়া ওনাকে ফোন করেছেন, ফোন করে বলছেন আচ্ছা কোনো ব্যাংক কি দেয়া যায়? উনি প্রধানমন্ত্রী গভর্নরকে ফোন করে বলছেন আমরা তো পলিটিক্স করি, কেউ তো এই ধরনের অনুমোদন চাইছে। তখন ডক্টর সালেউদ্দিন আহমেদকে সাফ জানিয়ে দিয়েছেন যে আসলে বাংলাদেশে আর নতুন কোনো ব্যাংক দেওয়ার কোনো স্কোপ নাই। উনি কনভিন্স হয়ে আর কিছুই না, উনি ফোনটার উপর রেখে দিয়েছে। তাহলে মানে খেয়াল করুন, আপনি একজন অর্থমন্ত্রী দিচ্ছেন সাইফুর রহমানকে, একজন গভর্নর আছে, এবং আপনি একটু তাকে বললেনও যেহেতু আপনার উপরে চাপ আছে একটু কিছু করা যায় কিনা, উনি যখন না বলছেন আপনি কিন্তু তার কর্তৃত্ব মেনে নিলেন। তার মানে আপনি এমন জায়গায় এমন মানুষ রেখেছেন, আপনি যদি তাকে আবার ম্যানিপুলেট করেন তার মানে কিন্তু আপনার চয়েস ভুল, এটা প্রমাণিত হয়। সুতরাং উনি নিজে যে চয়েসগুলো করেছেন সেই চয়েসগুলো কিন্তু উনি নিজে সম্মান করেছেন। মানে একটা ব্যাংকও দেওয়া হয়নি 2006, আর 8-এ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা কি করলেন শেষ পর্যন্ত, যে শেষ 5টা ব্যাংক, যে ফার্মার্স, মধুমতি ইত্যাদি ইত্যাদি, জনাব মুহিত কোনো জবাব দিতে পারছিলেন না, উনি বলে ফেলেছেন এরপর যেগুলো রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। তো আমরা যদি এই জায়গাগুলো তুলনা করি, কিন্তু এই কারণেই আসলে তার সরকারের সাফল্যের জায়গা আছে। আমি একটা জিনিস একটু যোগ করি, আমরা অনেকে হয়তো জানি না এটা, ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের একটা গণতন্ত্রের সূচক আছে, ওখানে তো 4টা ভাবে তারা দেশগুলোকে ক্যাটাগরাইজ করে, ফুল ডেমোক্রেসি, ফ্লড ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম আর অথরিটারিয়ানিজম। বাংলাদেশ 2006-এ শেখ হাসিনার মানে তত্ত্বাবধায়ক আসার এবং শেখ হাসিনার আগ পর্যন্ত 2006 কিন্তু ফ্লড ডেমোক্রেসি ছিল। মানে এই মুহূর্তে ইন্ডিয়া সব কিন্তু ফ্লড ডেমোক্রেসি, ফুল ডেমোক্রেসি পৃথিবীতে খুব অল্প কিছু দেশ। এরপর এটা হাইব্রিড রেজিম হলো এবং সেই জায়গায় চলে গেল। তাতে আপনি বুঝবেন ওই সময়টা আসলে কেমন কেটেছে। মানে সব সমালোচনার পরও আমাদের তো আসলে ওই সরকারের সময় কিছু সমালোচনা ছিল, আই ক্যান রিমেম্বার, ওই সময়টা আমি খুব ভালো মনে করতে পারি। 91-96 সরকারের সময় আমি অতটা ম্যাচিওর্ড হয়ে উঠিনি যে এগুলো খুঁটিনাটি বুঝতে পারবো, কিন্তু এই সময়টা তো দেখেছি সমালোচনা ছিল। কিন্তু আমি পরবর্তীতে যে সরকারগুলো বাংলাদেশে আসতে থাকলো, ইভেন আওয়ামী লীগের প্রথম সরকারটাকে আমরা মোটা দাগে নির্বাচিত সরকারও যদি বলি, সেটার তুলনায় ওখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মানবাধিকার, হ্যাঁ একটা সমালোচনা হয়তো কেউ করবেনি, ওই সময় ক্রস ফায়ার শুরু হয়েছিল, এর বাইরে আর সব জায়গায় কিন্তু অনেক ভালো জায়গা ছিল। তো যখন আপনি সমাজকে মুক্ত করে দেন, এই গণতান্ত্রিক বোধটা তার ছিল, ওনাকে নিয়ে, ওনার সন্তান তারেক রহমানকে নিয়ে, গুরুত্বপূর্ণ সদস্যদেরকে নিয়ে তার মন্ত্রিসভার কি সব কার্টুন আঁকা হয়েছে না? তো তাহলে যখন আপনি গণতান্ত্রিক হয়ে ওঠেন তখন আসলে অ্যাকোমোডেট করাটা সহজ হয়। যখন দ্বিমত থাকা মানুষজন তাকে ভেন্ট করতে পারে, আপনি দেখবেন সে আপনার সাথে আসলে আর প্রবলেমে জড়িয়ে পড়ে না। আপনার যখন সুযোগ আছে পাল্টা কিছু বলার কিন্তু আপনি বলছেন না, এটা একটা অসাধারণ প্রক্রিয়া। উনি এই কাজগুলো আসলে করতে পেরেছেন।